আকাশ এখনো ভারী মেঘে ঢাকা। মাঝে মাঝে দূরে বিদ্যুতের ক্ষীণ ঝলক দেখা যাচ্ছে। বৃষ্টির পরে চারপাশে এক ধরনের স্নিগ্ধ ঠান্ডা গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। রাত এখন 11টা। রাতের নীরবতা যেন আরো গভীর হয়ে উঠেছে। শুধু টুপটাপ জল পড়ার শব্দ শোনা যায়। রাস্তার আলো ভেজা পথে প্রতিফলিত হয়ে এক রহস্যময় আবহ তৈরি করেছে। বুনুর ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় আজও ভেতর থেকে ভেসে এলো এক অদ্ভুত ফিসফিস শব্দ। কানে আসতেই মনে হলো যেন কেউ নিজের সঙ্গেই কথা বলে চলেছে নিরবিচ্ছিন্নভাবে। আধ খোলা দরজার ফাঁক দিয়ে ম্লান আলো বাইরে এসে পড়েছে নিঃশব্দে। চারপাশে নীরবতার মধ্যে সেই অস্পষ্ট স্বর আরও রহস্যময় হয়ে উঠেছে। মনে প্রশ্ন জাগলো, আজও কি বনু একাই, নাকি ঘরের ভেতরে আরও কেউ আছে? এই ঘটনাটির সূচনা আজ থেকে প্রায় 1 মাস আগে। সেদিন হঠাৎই বোনের জন্য একটি পুতুল কিনে আনার ইচ্ছে জাগে মনে। দোকানের কাচের তাকের ভেতর রাখা পুতুলটি দেখেই যেন চোখটা আটকে গিয়েছিল। অদ্ভুত এক টান অনুভব করেছিলাম। আসলে পুতুলটি শুধু বোনের জন্য নয়, কোথাও যেন নিজের অজান্তেই আমি ওটাকে চাইছিলাম। দাদা, এই পুতুলটার দাম কত? 200 টাকা। একটু কম হবে না? 150 দিলে দিবেন? আচ্ছা, নিন। ঠিক আছে দাদা, ধন্যবাদ। পুতুলটা হাতে নেওয়ার মুহূর্তেই এক অদ্ভুত আকর্ষণ হৃদয়ে দোলা দিল। মোলায়েম তুলোর মতো নরম, স্পর্শে যেন উষ্ণতার আভাস মেলে। ছোট্ট মেয়ের আদলে তৈরি, মুখে এক মিষ্টি অথচ রহস্যময় হাসি লেগে আছে। দুপাশে যত্ন করে বাঁধা দুটি বিনুনি, যেন নিখুঁতভাবে সাজানো। চোখ দুটি বড়, কাচের মতো চকচকে। তাকিয়ে থাকলে মনে হয় যেন কিছু বলতে চাইছে। হালকা গোলাপি রঙের পোশাক, তার উপর সূক্ষ্ম নকশা করা কাঁচ, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পুরো পুতুলটার মধ্যে যেন লুকিয়ে আছে এক অজানা রহস্য। পুতুলটা কিনে বাড়িতে নিয়ে আসলাম। পুতুলটা পেয়ে বনু খুব খুশি হলো। ও হ্যাঁ, নিজের পরিচয়টাই তো দেওয়া হয়নি এখনো। আমি বিজয় সেনগুপ্ত। সম্প্রতি একটি চাকরি পেয়েছি, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার পৃথিবী খুব ছোট, বলতে গেলে এখন আর কেউ নেই। শুধু একজনই আছে, আমার বনু মিতুল। ছোটবেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মা বাবা আমাদের ছেড়ে চলে যান, রেখে যান এক গভীর শূন্যতা। তারপর দিদার স্নেহেই বড় হয়ে ওঠা সেই মানুষটাই হয়ে উঠেছিলেন আমাদের পুরো পৃথিবী। কিন্তু ভাগ্যের এই নিষ্ঠুর খেলায় তাকেও হারাতে হলো। কয়েক বছর আগে তিনিও চলে গেলেন চিরতরে। এখন এই পৃথিবীতে আমরা দুজন, আমি আর আমার ছোট্ট বোন মিতুল। এই বছর সে ক্লাস 10-এ উঠেছে। চোখে তার হাজারো স্বপ্নের আলো। আর আমার সমস্ত ধ্যান, জ্ঞান, স্বপ্ন সব কিছুই জুড়ে আছে ওর সফলতা, ওর হাসি আর ওর সুন্দর ভবিষ্যৎ গড়ে ওঠার আশায়। মিতুল ধীরে ধীরে বড় হয়ে উঠেছে ঠিকই, কিন্তু পুতুলের প্রতি তার ভালোবাসাটা একটুও কমেনি। আজও পুতুল দেখলেই তার চোখে সেই ছোটবেলার মতোই উচ্ছ্বাস ঝলমল করে ওঠে। ওর ঘরের এক কোণে সারি সারি সাজানো অসংখ্য পুতুল, প্রতিটাই যেন তার নিজের ছোট্ট একটা জগৎ। প্রতিটি পুতুলের সঙ্গেই ওর আলাদা আলাদা গল্প, আলাদা আলাদা সম্পর্ক গড়ে উঠেছে। পুতুল নিয়ে খেলতে বসলে ও যেন আবার ছোট্ট শিশুটিতে ফিরে যায়। নিষ্পাপ হাসিতে ভরে ওঠে চারপাশ। আমি দূর থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখি।
আর অদ্ভুত এক শান্তি অনুভব করি। মনে হয় এত কষ্টের মাঝেও যদি ও হাসতে পারে তবে সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তাই সেদিনও কোনো দ্বিধা না করে ওর জন্য পুতুলটা কিনে এনেছিলাম। কিন্তু ভাবিনি এই ছোট্ট খুশির মধ্যেই লুকিয়ে থাকতে পারে কোনো অজানা অশনি সংকেত। পুতুলটা বাড়িতে আনার পর থেকেই মিতুল যেন অদ্ভুত এক টানে ওটার সঙ্গে জড়িয়ে পড়ল। অল্প কিছুদিনের মধ্যেই পুতুলটা তার বাকি সব পুতুলের ভিড় ছাড়িয়ে হয়ে উঠল সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয়। ভালোবাসা দিয়ে সে নামও দিয়েছিল ফ্লোরা, যেন এক জীবন্ত সত্তা, শুধুই খেলনা নয়। ধীরে ধীরে মিতুলের প্রতিটি মুহূর্তে জুড়ে যেতে লাগলো ফ্লোরা। খাওয়া, পড়া, ঘুম, এমনকি একা বসে থাকার সময়ও সে ফ্লোরাকেই সঙ্গী করে নেয়। ওর আচরণে এমন এক আন্তরিকতা দেখা যায় যেন পুতুলটির সঙ্গেই সে সত্যিই কথা বলে, মনের সব কথা ভাগ করে। কখনো কখনো দূর থেকে দাঁড়িয়ে ওদের এই খেলায় চোখ পড়লে অজান্তেই আমার মুখে হাসি ফুটে ওঠে। মনে হয় এই ছোট্ট ছোট্ট আনন্দই তো জীবনের আসল রং। তবুও কোথাও এক কোণে অজানা এক অনুভূতি ধীরে ধীরে মাথা চারা দিয়ে ওঠে। এই ভালোবাসার আড়ালে সত্যিই কি লুকিয়ে আছে অন্য এক অজানা রহস্য? ভয়ঙ্কর ব্যাপারটা হলো সেই পুতুলটাকে দেখলেই আমার ভিতরে এক অদ্ভুত অস্বস্তি জন্ম নিতে শুরু করলো। কারণ ছাড়াই মনে হতে থাকে যেন পুতুলটির স্থির চোখ নিঃশব্দে আমার দিকে তাকিয়ে আছে। প্রথমে ভেবেছিলাম হয়তো সবই আমার মনের ভুল, একটু বেশি ভাবছি বলেই এমন লাগছে। শুধু এতটুকু পর্যন্ত থাকলে হয়তো ব্যাপারটা হালকাভাবেই উড়িয়ে দেওয়া যেত, কিন্তু সত্যিটা তার চেয়েও অনেক বেশি ভয়াবহ, অনেক বেশি অস্বাভাবিক। পুতুলটা নিজে থেকেই তার জায়গা বদলাতে শুরু করলো। হ্যাঁ, শুনতে যতই অবিশ্বাস্য লাগুক, এটাই বাস্তব। প্রথম প্রথম আমিও বিশ্বাস করিনি। মনে হয়েছিল নিশ্চয়ই মিতুলই কোথাও সরিয়ে রাখছে। কিন্তু একদিন নিজের চোখেই দেখলাম যে ঘরে পুতুলটাকে রেখে এসেছিলাম, কিছুক্ষণ পর সেটি অন্য ঘরে গিয়ে পড়ে আছে। সেই মুহূর্তে বুকের ভেতরটা হঠাৎ করেই হিম হয়ে গেল, আর এক অজানা ভয় নিঃশব্দে আমাকে গ্রাস করতে শুরু করলো। মিতুলের আচরণেও ধীরে ধীরে এক অদ্ভুত পরিবর্তন চোখে পড়তে শুরু করলো। যে মিতুল একসময় আমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করত, হাসি ঠাট্টায় বাড়িটা সরগরম করে রাখত, সে এখন যেন সম্পূর্ণ অন্য এক মানুষ হয়ে উঠেছে। এখন আর সে আগের মতো আমার কাছে আসে না, কথাও বলতে চায় না প্রায়। সব সময় যেন আমাকে এড়িয়ে চলে, অকারণে দূরত্ব তৈরি করে রাখে। কখনো কখনো তার চোখে মুখে এমন এক বিরক্তি ধরা পড়ে যেন আমার উপস্থিতি তার কাছে অস্বস্তিকর হয়ে উঠেছে। মিতুলের হঠাৎ এই বদলে যাওয়া আচরণ আমাকে ভীষণ কষ্ট দেয়। মনে হয় অদৃশ্য কোনো দেওয়াল যেন আমাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে গেছে, যার ওপারে দাঁড়িয়ে আমি শুধু আমার আগের সেই হাসি খুশি মিতুলটাকেই খুঁজে বেড়াই। সেদিন রাত প্রায় 12টা হবে। হঠাৎই অকারণে ঘুম ভেঙে গেল আমার। চারপাশে নিস্তব্ধতা, অথচ সেই নীরবতার মাঝেই কানে ভেসে আসতে লাগলো অদ্ভুত কিছু শব্দ। পাশের ঘর, মানে মিতুলের ঘর থেকে ফিসফিস করে কারো কথা বলার আওয়াজ। প্রথমে ভেবেছিলাম হয়তো ফোনে কথা বলছে, কিন্তু মনটা হঠাৎ করেই কেমন অস্বস্তিতে ভরে উঠল, কারণ সেই ফিসফিসের মাঝে স্পষ্টই আরেকটি কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। একটা মেয়ের গলা, নরম কিন্তু অদ্ভুত ঠান্ডা। এত রাতে মিতুলের ঘরে আর কে থাকতে পারে? দ্বিধা সত্ত্বেও আমি ধীরে ধীরে নিজের ঘর থেকে বেরিয়ে এলাম। পা টিপে টিপে গিয়ে দাঁড়ালাম ওর ঘরের দরজার সামনে। দরজাটা আধ খোলা, ভেতর থেকে হালকা আলো বাইরে এসে পড়ছে। বুকের ভেতরটা ধুকপুক করতে করতে আমি দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালাম, আর যা দেখলাম তাতে শরীর দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। মিতুল বসে আছে যেন কার সঙ্গে
গভীর মনোযোগে কথা বলছে, কিন্তু তার সামনে কেউ নেই। না, ভুল বললাম, সেখানে একটা ছায়া আছে, কালো, কুচকুচে, ধোঁয়ার মতো এক অদ্ভুত অবয়ব, যেন আকার আছে আবার নেই, অস্পষ্ট অথচ উপস্থিত। আর ঠিক পাশেই মেঝেতে পড়ে আছে সেই পুতুল ফ্লোরা। মিতুল নিচু গলায় বলছিল, না, ও বুঝবে না, তুমি বলো না, আমি কাউকে বলবো না। সেই ছায়ামূর্তিটা যেন হালকা দুলে উঠল আর এক শীতল স্বরে ফিসফিস করে কিছু বলল। যার শব্দ স্পষ্ট শোনা না গেলেও শির দ্বারা দিয়ে কাপড় নেমে গেল আমার। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, হঠাৎ করে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়লাম। আমাকে দেখা মাত্রই ছায়াটা এক ঝটকায় মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর ছিল মিতুলের চাহনি। সে ধীরে ধীরে আমার দিকে তাকালো, চোখ দুটো যেন অস্বাভাবিকভাবে স্থির, ঠান্ডা আর একেবারে অপরিচিত। দাঁত কিরমির করে সে বলল, তুই এখানে এখন কেন আসলি? কে বলেছে তোকে এখানে আসতে? বের হয়ে যা, এক্ষুনি বের হয়ে যা। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম, গলাটা শুকিয়ে কাঠ। মিতুল, তোর কি হয়েছে? তুই কার সাথে কথা বলছিলি? এই ঘরে কে ছিল? সে হঠাৎ করে খিলখিল করে হেসে উঠল। একটা অচেনা, কানে ভিড়ে যাওয়া হাসি। তারপর মুহূর্তেই সে হাসি মিলিয়ে গিয়ে গলা চড়িয়ে চিৎকার করে উঠল, বললাম না চলে যা, এখনই চলে যা, এখান থেকে এক্ষুনি চলে যা। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না। পা কাঁপতে কাঁপতে নিজের ঘরে ফিরে এলাম। সেই রাতটা আর ঘুম আসেনি চোখে। অন্ধকারে শুয়ে শুধু মনে হতে লাগলো, এই বাড়ির ভেতরে আমরা আর দুজন নেই, আরও কেউ আছে যে নিঃশব্দে আমাদের মাঝখানে জায়গা করে নিয়েছে। পরের দিন সকালে যেন সব কিছু স্বাভাবিক হয়ে গেল। মিতুল আগের মতোই হাসি মুখে আমার সঙ্গে কথা বলছিল। তার চোখে মুখে গত রাতের সেই হিংস্রতা বা অস্বাভাবিকতার কোনো ছাপই নেই। দাদা, আজকে কিন্তু ইংলিশ টিউশনের বেতনটা দিতেই হবে। স্যার আগের দিন কিন্তু আমাকে বলে দিয়েছিল। আমি একটু থেমে ওর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ মনে আছে, প্রাইভেটে যাওয়ার আগে নিয়ে যাস। ওর এই স্বাভাবিক আচরণটা আমার ভেতরের অস্বস্তিকে আরও বাড়িয়ে দিচ্ছিল। আমি একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা মিতুল, গত রাতে তুই আমার সঙ্গে এরকম ব্যবহার করছিলি কেন? আমার কথাটা শুনে ও একদম থমকে গেল, চোখ বড় বড় করে অবাক হয়ে বলল, গত রাতে? কই, আমি আবার কি করলাম? আমি তো কিছুই মনে করতে পারছি না। আমি একটু চাপ দিয়ে বললাম, তুই আমার উপর খুব চেঁচাচ্ছিলি, আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছিলি। মিতুল কপাল কুঁচকে মাথা নাড়ল। না দাদা ভাই, তুই ভুল দেখেছিস হয়তো। আমি তো রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। ওর চোখে মুখের বিভ্রান্তি দেখে বুঝলাম সে সত্যিই কিছুই মনে করতে পারছে না। আমি আর বিষয়টা বাড়ালাম না, মৃদু হেসে বললাম, ঠিক আছে, হয়তো আমারই ভুল হয়েছে। কিন্তু ভেতরে ভেতরে একটা প্রশ্ন বারবার কুড়ে কুড়ে খেতে লাগলো, ও যদি সত্যি কিছু না জানে, তাহলে গত রাতে আমি কি দেখেছিলাম? এরপরের কয়েকটা দিন যেন এক অদৃশ্য অস্থিরতার ভিতর কাটতে লাগলো। রাতে ঠিকমতো ঘুম আসতো না, চোখ বন্ধ করলেই সেই দৃশ্যটা ভেসে উঠত, মিতুল, সেই ছায়া আর পুতুলটা, সব মিলিয়ে এক অস্বস্তিকর আতঙ্ক। কাজে মন বসাতে পারতাম না, সারাক্ষণ মনে হতো কিছু একটা ঠিক নেই। সেদিন সন্ধ্যা, ঘড়িতে প্রায় 7টা বাজে। অফিস থেকে ফিরে দরজা খুলে বাড়িতে ঢুকতেই এক অদ্ভুত শূন্যতা অনুভব করলাম। মিতুল তখনও টিউশনে, প্রতিদিন আমি নিয়ে আসি, আজও 8টার আগে ফেরার কথা নয়। ভাবলাম হাতে একটু সময় আছে,
তাই আগে ফ্রেশ হই। সারাদিনের গরম আর ক্লান্তিতে শরীরটা যেন হাঁপিয়ে উঠছিল। করিডোর দিয়ে নিজের ঘরের দিকে এগোচ্ছি, ঠিক তখনই হঠাৎ করে মনে হলো আমার পেছনে যেন কেউ রয়েছে। খুব মৃদু চাপা পায়ের শব্দ বারবার কানে আসতে লাগলো। যেন কেউ নিঃশব্দে আমার পিছু পিছু হেঁটে আসছে। তার সঙ্গে চারপাশের বাতাসও অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে উঠল। একটা শীতল অজানা উপস্থিতি যেন ধীরে ধীরে আমাকে ঘিরে ধরছে। বুকের ভেতরটা ধকপক করতে করতে আমি খুব আস্তে করে মাথা ঘুরিয়ে পেছনে তাকালাম। কেউ নেই, করিডোর ফাঁকা, নিস্তব্ধ। কিন্তু ঠিক মেঝের দিকে চোখ পড়তেই আমি জমে গেলাম। সেখানে পড়ে আছে ফ্লোরা, নিশ্চুপ, স্থির, যেন অনেকক্ষণ ধরেই আমার অপেক্ষায় ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো এই জায়গায় ওর থাকার কোনো কারণই নেই। আমি ধীরে ধীরে পুতুলটাকে তুলে মিতুলের ঘরে গিয়ে রেখে এলাম। হাত থেকে নামানোর পরও যেন অদ্ভুত একটা শীতল অনুভূতি থেকে যাচ্ছিল আঙ্গুলে। ঘর থেকে বেরিয়ে আসার পরও বারবার মনে হচ্ছিল কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। কি এক অজানা অস্বস্তি নিঃশব্দে মনে গেঁথে রইল, যা কিছুতেই কাটছিল না। এরপর কয়েকটা দিন অদ্ভুতভাবে সব কিছু স্বাভাবিকই কাটলো, তবুও মনের ভেতর অস্বস্তিটা পুরোপুরি কাটছিল না। কোথাও যেন একটা চাপা আশঙ্কা লেগেই ছিল। সেদিন রাত ঠিক 12টা। মিতুলকে নিজের পাশেই নিয়ে ঘুমিয়েছিলাম। ওকে আলাদা ঘরে রাখার সাহস হচ্ছিল না আর। ঘরের বাতি নিভিয়ে শুয়ে পড়েছিলাম, কিন্তু ঘুমটা ছিল অস্থির, ভাঙা ভাঙা। হঠাৎই গলার কাছে প্রচণ্ড এক চাপ অনুভব করে ঘুম ভেঙে গেল। শ্বাস যেন বন্ধ হয়ে আসছে। চোখ খুলতেই দেখি মিতুল দুহাত দিয়ে আমার গলা চেপে ধরে আছে। তার মুখটা অস্বাভাবিকভাবে বিকৃত, চোখ দুটো সাদা ঘোলাটে, মনি যেন একেবারেই নেই। গাল আর কপালে শিরাগুলো ফুলে উঠেছে, চুলগুলো বাতাসে উঠছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নাড়াচ্ছে। তার গলা থেকে বেরোচ্ছে এক অদ্ভুত অপার্থিব গর্জন, যা কোনো মানুষের হতে পারে না। আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম, মিতুল, মিতুল, কি করছিস তুই? ছাড়, দয়া করে ছাড়। কিন্তু আমার কথার কোনো প্রতিক্রিয়া নেই তার মধ্যে। তার চাপ ক্রমশ বাড়তেই থাকলো। শ্বাস নিতে পারছিলাম না আর। আমি মরিয়া হয়ে আবার বললাম, বনু, আমি দাদা, আমাকে চিনতে পারছিস না? তবুও কোনো সাড়া নেই, শুধু ভয়ঙ্কর চাপ আর গর্জন। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে সমস্ত শক্তি জড়ো করে এক ধাক্কায় ওকে সরিয়ে দিলাম। ধাক্কাটা সামলাতে না পেরে মিতুল সোজা মেঝেতে পড়ে গেল। মেঝেতে পড়ার সঙ্গে সঙ্গে সে নিস্তব্ধ হয়ে গেল, চোখ বন্ধ, শরীর নিশ্চল, যেন হঠাৎ করেই সব কিছু শেষ হয়ে গেছে। আমি আতঙ্কে ছুটে গিয়ে ওকে তুলে নিলাম। কাপা গলায় ডাকতে লাগলাম, বনু, এই বনু, চোখ খোল, কী হয়েছে তোর? প্লিজ চোখ খোল। কোনো সাড়া নেই। আরও জোরে ডাকলাম, মিতুল, শুনতে পাচ্ছিস? আমি দাদা, দেখ, আমি আছি। কিছুক্ষণ পর ধীরে ধীরে ওর আঙ্গুল নড়ল, তারপর খুব আস্তে আস্তে চোখ খুলল। অবুঝ ক্লান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলল, দাদা ভাই, কি হয়েছে? তুই তো ভয় পাচ্ছিস কেন? কিছু হয়েছে নাকি? ওর সেই স্বাভাবিক নিরীহ কণ্ঠস্বর শুনে আমার বুকটা আরও ভারী হয়ে উঠল, কারণ আমি জানতাম কিছু একটা ভীষণ ভুল হচ্ছে, আর সেটা আমাদের দুজনেরই নাগালের বাইরে। পরের দিন সকালটা যেন আরও ভারী হয়ে নেমে আসে আমার জীবনে। কোনো দেরি না করে মিতুলকে পাশের বাড়ির আন্টির কাছে রেখে বেরিয়ে পড়লাম। শেষ ভরসা হিসেবে ছুটে গেলাম চেনা এক তান্ত্রিক বাবার কাছে।
ওনার সামনে গিয়ে বসতেই যেন বুকের ভেতরের সব জমে থাকা আতঙ্ক একসাথে বেরিয়ে এলো। একটা কথাও লুকালাম না, পুতুল, ছায়া, মিতুলের আচরণ সব খুলে বললাম। তান্ত্রিক বাবা কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে গম্ভীর স্বরে বললেন, তোর কথা শুনে যা বুঝছি, এটা কোনো সাধারণ ব্যাপার না। তাহলে আমার বোনটা কি কোনো অশুভ শক্তির কবলে পড়েছে? তিনি চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত যেন কিছু অনুভব করার চেষ্টা করলেন, তারপর বললেন, হ্যাঁ, আর সেই শক্তিটা তোর বাড়িতে প্রবেশ করেছে কোনো মাধ্যমে, সম্ভবত কোনো বস্তু যার সঙ্গে ওর আসক্তি তৈরি হয়েছে। আমার মনে সঙ্গে সঙ্গে ফ্লোরার কথাটা ভেসে উঠল। আমি তাড়াতাড়ি বললাম, একটা পুতুল আমি কয়েকদিন আগে কিনে এনেছিলাম। তিনি চোখ মেলে সরাসরি আমার দিকে তাকালেন। সেই পুতুলটাই মাধ্যম, ওই জিনিসটার ভেতরে শক্তিটা বাঁধা আছে, আর ধীরে ধীরে সেটা তোর বোনের শরীর আর মনের উপর দখল নিচ্ছে। আমার গলা শুকিয়ে গেল। তাহলে কি করব এখন? ওকে কিভাবে বাঁচাবো? তান্ত্রিক বাবা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, চিন্তা করিস না, আমি আছি তো। তবে কাজটা সহজ হবে না, ওই শক্তিটা অনেক পুরনো, অনেক জেদি, সহজে ছাড়বে না। আমি প্রায় অনুনয়ের সুরে বললাম, আপনি যা বলবেন আমি তাই করব, শুধু আমার বোনটাকে বাঁচান। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, কি করতে হবে আমাকে? আজ রাতেই কাজটা করতে হবে। আজ অমাবস্যা, ওই সময় শক্তিগুলো সবচেয়ে সক্রিয় থাকে, আবার দমন করাও সম্ভব হয় ঠিকভাবে সাধনা করলে। ওনার কথাগুলো শুনে শরীরটা শিউরে উঠলেও আর কোনো উপায় ছিল না আমার। তবে তোর বাড়িতে যেতে হবে, বিশেষ তন্ত্র সাধনা হবে আজ রাতেই। যাই ঘটুক, তুই ভয় পাবি না। মনে রাখিস, একটুও ভুল হলে বিপদ আরও বেড়ে যাবে। শেষ আশাটুকু আঁকড়ে ধরে আমি বিকেলের দিকে তান্ত্রিক বাবাকে নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। মনে একটাই প্রার্থনা, আজকের রাত যেন আমাদের জীবনের সব অন্ধকার শেষ করে দেয়। রাত তখন প্রায় 2টো। বাড়ির উঠোনে তান্ত্রিক বাবা তন্ত্র সাধনায় বসেছেন। সামনে জ্বলছে অগ্নিকুণ্ড, তার লেলিহান শিখা মাঝে মাঝে আকাশ ছুঁতে চাইছে যেন। চারপাশে ছড়িয়ে পড়েছে জ্বলন্ত কাঠের তীব্র গন্ধ, ধোঁয়ায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। সব মিলিয়ে এক ভয়ঙ্কর অস্বস্তিকর আবহ তৈরি হয়েছে। তান্ত্রিক বাবা চোখ বন্ধ করে দ্রুত গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করে চলেছেন। তার কণ্ঠস্বর কখনো নিচু, কখনো বজ্রের মতো গর্জে উঠছে। মিতুলকে উঠোনের একপাশে শক্ত করে দড়ি দিয়ে বাঁধা হয়েছে, কারণ এখন সে আর আমার সেই ছোট্ট বোনটি নেই। তার ভেতরে যেন অন্য কেউ বাসা বেঁধেছে। সে ছটফট করছে, গর্জন করছে, দড়ি ছিঁড়ে ফেলার মতো শক্তি প্রয়োগ করছে। তার চোখ দুটো আবার সেই সাদা, ঘোলাটে, মুখে এক অমানবিক বিকৃতি। বারবার চিৎকার করে বলে উঠছে, তুই কি ভেবেছিস আমাকে তাড়াতে পারবি? ওকে এভাবে দেখতে আমার বুকটা ভেঙে যাচ্ছিল, তবুও কিছু করার নেই, এটাই এখন একমাত্র উপায়। হঠাৎ তান্ত্রিক বাবা চোখ মেলে জোরে বলে উঠলেন, কে তুই? নিজের পরিচয় দে। কেন এই মেয়ের শরীর দখল করে আছিস? মিতুলের শরীরটা হঠাৎ করে কেঁপে উঠল। তারপর এক বিকৃত কর্কশ কণ্ঠে উত্তর এলো, এটা এখন আমার, আমি ওকে ছাড়তে পারবো না। আমার গা শিউরে উঠল। তান্ত্রিক বাবা আবার মন্ত্র পড়তে শুরু করলেন। তার গলায় এবার আরও তেজ, আরও কঠোরতা। যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা। মিতুল হঠাৎ করেই প্রচণ্ড জোরে হাসতে শুরু করলো। এই কথা শুনে তান্ত্রিক বাবা আমাকে চিৎকার করে বললেন, পুতুলটা নিয়ে আয়, এখনই আগুনে ফেলতে হবে। আমি দৌড়ে ঘরের ভেতর গিয়ে ফ্লোরাকে নিয়ে আনলাম। হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই আবার সেই ঠান্ডা অনুভূতিটা ফিরে আসলো। আমি কাপা হাতে পুতুলটা এগিয়ে দিতেই মিতুল হঠাৎ উন্মাদের মতো ছটফট করতে লাগলো। না, ওটা জমি না, ওটা আমার। তান্ত্রিক বাবা বিন্দুমাত্র দেরি না করে পুতুলটা অগ্নিকুণ্ডে ছুঁড়ে ফেললেন।
মুহূর্তের মধ্যে আগুনটা যেন অস্বাভাবিকভাবে জ্বলে উঠল। চারপাশে এক বিকট চিৎকার প্রতিধ্বনিত হলো। সেই চিৎকারটা মিতুলের গলা থেকে বেরোচ্ছে, আবার যেন অন্য কারো। মিতুলের শরীরটা প্রবলভাবে কাঁপতে লাগলো। তার চোখ থেকে অঝরে জল পড়ছে, আর সেই কর্কশ কণ্ঠ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। এখন সব শেষ, অশুভ শক্তিটাও চলে গেছে। এক ঝটকায় সব কিছু থেমে গেল। মিতুল হঠাৎ নিস্তেজ হয়ে পড়ল। চারপাশে শুধু আগুনের দপদপ শব্দ আর ধোঁয়ার গন্ধ। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। বনু, এই বনু, শুনতে পাচ্ছিস? কিছুক্ষণ পর ধীরে ধীরে ওর চোখ খুলল। এবার সেই চেনা স্বাভাবিক চোখ। সে দুর্বল গলায় বলল, দাদা, কি হয়েছে? আমার চোখে অজান্তেই জল চলে এলো। তান্ত্রিক বাবা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললেন, এ ধরনের জিনিস কখনো বাড়িতে আনবি না। সেই রাতের পর ধীরে ধীরে সব কিছু আবার স্বাভাবিক হয়ে উঠল। কিন্তু আজও মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে গেলে মনে হয় অন্ধকারের কোথাও যেন কেউ এখনও তাকিয়ে আছে নিঃশব্দে। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য এক গল্পের সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।